Bismillahirrahmanirrahim. Welcome to the online class of Lions School and College. Dear students, I am Jafar Iqbal with you. Today we are going to discuss about transformation, namely how to make assertive to interrogative sentence. In our last classes, we learned how to make affirmative to negative. Today we will discuss about how to make assertive to interrogative. দেখো প্রথমে এখানে চারটা রুল দেওয়া আছে। এই চারটা রুলের উপরে ভিত্তি করে, চারটা রুলসের উপর ভিত্তি করে আমরা কিন্তু যে কোনো অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে পারবো। প্রথম রুলটা দেওয়া আছে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স। তাহলে সর্বপ্রথম তোমাদেরকে অক্সিলারি ভার্ব জানতে হবে। তোমরা বেসিক্যালি জানো অক্সিলারি ভার্ব, তোমরা জানো এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট ডু ডাজ ডিড। তোমরা জানো এই সমস্ত ভার্বকে আমরা বলি অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, যারা প্রধান ক্রিয়াকে সাহায্য করে থাকে। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় ওই অক্সিলারি ভার্বটাকে বাক্যের শুরুতে আনতে হবে এবং তার সাথে আমরা একটা নট যোগ করে দিব। যোগ করে দিয়ে তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ লিখে নট অফ ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। দ্বিতীয়টাতে আছে অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্স, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি আমরা কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা অক্সিলারি ভার্ব না পাই তাহলে সেখানে আমরা অবশ্যই প্রিন্সিপাল ভার্ব পাবো এবং প্রিন্সিপাল ভার্বটি দেখা যাবে কখনো প্রেজেন্ট মুডে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, কখনো পাস্ট ফর্মে আছে। অর্থাৎ সেই ক্ষেত্রে সেটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, না হয় পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে সাবজেক্ট অনুসারে আমরা ডোন্ট বা ডাজেন্ট ব্যবহার করব। একইভাবে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমরা ডিডেন্ট ব্যবহার করতে পারি। এরপরে আমরা কি করব, সাবজেক্ট ব্যবহার করব। এখানে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, তারপরে সাবজেক্ট এবং ভার্বটা দেওয়া আছে বেস ফর্মে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু আমরা জানি যে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্টের পরে ভার্বের সর্বদা প্রেজেন্ট ফর্মটাই ব্যবহৃত হয়। একইভাবে রুল নাম্বার 3তে তোমরা লক্ষ্য করো, এখানে অল, এভরিবডি, এভরিওয়ান যুক্ত বাক্য দেওয়া আছে। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেগুলোর পরিবর্তে ইন্টারোগেটিভ করার সময় আমরা প্রথমে হু দিব এবং টেন্স অনুযায়ী বাক্যের ধরন অনুযায়ী আমরা সেখানে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করব। তারপরে রুল নাম্বার 4-এ দেখা যাচ্ছে যদি নো ওয়ান, নান, নোবডি যুক্ত যদি সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা নোবডি, নান, নো ওয়ানের পরিবর্তে হু বসাবো এবং বাকি অংশটা যা থাকবে লিখে দিব। চলো উদাহরণগুলো দেখে যাক। সর্বপ্রথমে আমাদেরকে বুঝতে হচ্ছে তাহলে অক্সিলারি ভার্ব। আমি একটু আবারও বলছি অক্সিলারি ভার্বটা কি। তাহলে আমরা সাধারণত দেখে থাকি অক্সিলারি ভার্ব আমাদের কি আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, have, has, had, can, could, may, might, shall, should, will, would, must, ought to, do, ডাজ, ডিড, এটসেট্রা। তাহলে আমরা এখানে এই ভার্বগুলো দেখছি, এদের কন্ট্রাক্টেড ফর্ম। যেহেতু আমরা প্রথমে বলেছি অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স থাকলেই আমরা কি করব, অক্সিলারি ভার্বটা দিব, তার সাথে কি করব আমরা নট ব্যবহার করব। তাহলে প্রত্যেকের একটা কন্ট্রাক্টেড ফর্ম আছে, সেটা যদি আমরা জানি তাহলে বেশি ভালো হবে। তাহলে আমরা ইজের ক্ষেত্রে কি করতে পারি, ইজের ক্ষেত্রে আমরা লিখতে পারি ইজেন্ট, ভালো। একইভাবে যদি এম থাকে তাহলে আমরা আইন্ট লিখতে পারি। একইভাবে আরেন্ট দেখে নিই। তারপরে ওয়াজেন্ট, তারপরে ওয়ারেন্ট, এবং করে আমরা ব্যবহার করতে পারবো। তারপরে কি আছে, হ্যাভেন্ট, তারপরে হ্যাজেন্ট, তারপরে হেডেন্ট, তারপরে কান্ট, তারপরে কুডেন্ট, এভাবে করে আমরা সাজিয়ে নিতে পারি।
তারপরে মেন্ট, মাইটেন্ট, মাইটের ক্ষেত্রে আমরা লিখতে পারি মাইটেন্ট। তারপরে আছে শেল, এখানে আমরা কি লিখব শান্ট। তারপরে আমরা দেখছি শুড, স্টুডেন্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি উইল, উইলের ক্ষেত্রে আমরা কি লিখব অন্ট, উইলের ক্ষেত্রে আমরা লিখছি অন্ট। তারপরে উড আছে উডেন্ট। তারপরে আমরা দেখছি মাস্ট, মাস্টেন্ট। তারপরে অটেন্ট। তারপরে ডন্ট। তারপরে কি আছে ডাজেন্ট। তারপরে কি আছে ডিডেন্ট। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো, আমরা অক্সিলারি ভার্ব এখানে দিয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, আউট টু, ডু, ডাজ, ডিড। এগুলোকে যদি আমরা এইভাবে যখন ইন্টারোগেটিভ করতে যাব, তখন এই ধরনের যদি আমরা অক্সিলারি ভার্ব যুক্ত যদি বাক্যটা পাই, তাহলে অবশ্যই কি করব, ইন্টারোগেটিভ করার সময় এটার সাথে একটা নোট যোগ করব। তখন কিছু কিছু জায়গায় তোমরা লক্ষ্য করে, যেমন উইল, এটা চেঞ্জ হয়ে কি হয়েছে উইলেন্ট হয়নি, এটা হয়েছে অন্ট, এই জন্য এটা আমাকে জানতে হবে। একইভাবে আমরা এখানে এম দেখছি, এখানে কিন্তু এমেন্ট ব্যবহার হয়নি, এখানে কী ব্যবহার হয়েছে আইন্ট। একইভাবে তোমরা লক্ষ্য করবে কিছু কিছু জায়গায় আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, যেমন শ্যাল, আমরা স্যালেন্ট ব্যবহার করি, আমরা ব্যবহার করেছি স্যান্ট, আমরা কি ব্যবহার করেছি স্যান্ট, আমরা শ্যাল নট ব্যবহার করি নাই। উইল নটের ক্ষেত্রে আমরা উইল নট ব্যবহার করি, আমরা অন্ট ব্যবহার করেছি। এমের ক্ষেত্রে আমরা আইন্ট ব্যবহার করেছি, এমেন্ট ব্যবহার করিনি। তাহলে যে কয়েকটা আছে, আবার অ টু এর ক্ষেত্রে আমরা দেখছি অটেন্ট ব্যবহার করেছি। অর্থাৎ এই ধরনের যদি অক্সিলারি ভার্বযুক্ত যদি সেন্টেন্স থাকে, তাহলে আমরা এই নিয়মে ইন্টারোগেটিভ করব। এখন উদাহরণগুলো দেখে নিই, বুঝছেন? He will learn grammar. আমরা দেখছি হি উইল লার্ন গ্রামার, সে ব্যাকরণ শিখবে। তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, আমরা কি বলেছিলাম অক্সিলারি ভার্বটাকে সামনে নিব, এবং তার সাথে যেহেতু এই বাক্যের মধ্যে কোনো নোট নেই, এখানে আমরা কি করব নোট যোগ করব। যখন আমরা যোগ করতে যাচ্ছি উইলের সাথে নোট, তখন হয়ে যাচ্ছে অন্ট। তারপরে বাকি অংশ কি ছিল, সাবজেক্ট লিখে দিলাম, মূল ভার্ব, তারপরে বাকি অংশ, শেষে নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। তাহলে হি উইল লার্ন গ্রামার, এটা ইন্টারোগেটিভ হচ্ছে ওন্ট হি লার্ন গ্রামার। এখন প্রশ্ন আসতে পারে, কারো কাছে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি শুধু যদি উইল দেই, উইল হি লার্ন গ্রামার যদি দেই কেন হবে না? হ্যাঁ, ইন্টারোগেটিভ হবে, কিন্তু আমাদের টপিক মনে রাখতে হবে। আমাদের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনে বলা হচ্ছে এটা হচ্ছে রূপের পরিবর্তন, কিন্তু অর্থটাকে বিকৃত না করে, অর্থাৎ অর্থ অপরিবর্তিত রেখে রূপের পরিবর্তন ঘটানোকে ট্রান্সফরমেশন বলছি। ট্রান্সফরমেশন ইজ এ চেঞ্জিং অফ দ্য ফর্ম, নট দ্য চেঞ্জিং অফ দ্য মিনিং। আমরা অর্থের কোনো পরিবর্তন করি না, আমরা অর্থটাকে অবিকল রাখার চেষ্টা করি, শুধু রূপের পরিবর্তন ঘটাই। এই কারণে এটাকে আমরা ট্রান্সফরমেশন বলি। তাহলে আমরা এই জন্য এটাকে যখন আমরা যদি এখানে নোট ব্যবহার না করি, তাহলে অর্থের পরিবর্তন ঘটবে, এই কারণে এইভাবে করে ব্যবহার করা হয়েছে। তাহলে প্রথম রুলটা আমার মনে হয় বুঝতে পেরেছ। দ্বিতীয়টাতে বলছিলাম অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্স। দেখো অক্সিলারি ভার্ববিহীন যে সেন্টেন্স সেটা হয়, তার গঠনটা দেখে নাও, সেটা এরকম হবে, হয় এরকম, না হয় এরকম, দুটোর মধ্যে একটা হবে। এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলে থাকি, এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলে থাকি, পরেরটাকে বলি পাস্ট ইনডেফিনিট। তাহলে এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে কি বলছে, সাবজেক্ট অনুসারে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। তাহলে উদাহরণগুলো দেখি। দিলাম হি লাইকস
হি লাইকস ফুটবল, ঠিক আছে, সে ফুটবল পছন্দ করে, ভালো কথা। তাহলে এখানে আমরা কি দেখছি, আমরা দেখছি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এর সাথে এস যুক্ত আছে। যদি এরকম আমরা পাই, ভার্বের সাথে যদি এস বা ইএস পাই, তাহলে আমরা কি করি, তখন আমরা ডাজেন্ট ব্যবহার করে থাকি। সুতরাং আমরা এখানে ডাজেন্ট লিখব। তারপরে সাবজেক্ট যেভাবে আছে সাবজেক্ট লিখব। সাবজেক্টের পর এখানে উল্লেখ করা আছে V1, অর্থাৎ ভার্বের সাথে যেটা এস অতিরিক্ত যোগ করা হয়েছিল সেটা বের করে দিতে হবে, মূল ভার্বটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ ডাজেন্ট হি লাইক ফুটবল। তারপরে নট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। একইভাবে যদি এটা এভাবে না হয়, যদি এটা এরূপ থাকতো হি লাইকড ফুটবল, তখন কি করতাম, যেহেতু আমরা এটা দেখতে পাচ্ছি এটা টু এ আছে, তাহলে আমরা পাস্টের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, আমরা ডিড ব্যবহার। তাহলে ডিডেন্ট হি লাইক ফুটবল, অর্থাৎ এটা বেস ফর্মে চলে এসেছে, যেটা এখানে ইন্ডিকেট করা হয়েছিল যে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্টের পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছ। এরপর চলে আসি রুল নাম্বার 3-তে, বলা হচ্ছে অল, এভরিবডি, এভরিওয়ান যুক্ত সেন্টেন্স। তাহলে এখানে লক্ষ্য করি, দিলাম এভরিবডি ওয়ান্টস টু বি রিচ, সবাই ধনী হতে চায়। তাহলে বলা হচ্ছে এগুলো থাকলে কি করব, আমরা হু বসিয়ে দিব বাক্যের শুরুতে, তারপরে টেন্স অনুযায়ী ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট। তাহলে তোমরা এখানে দেখছো এখানে কি আছে, V1 এর সাথে এস যুক্ত আছে, সুতরাং আমরা এখানে ডাজেন্ট ব্যবহার করব। তারপরে এই ভার্বটা রেসটা উঠে যাবে। তাহলে কি লিখছি, হু ডাজেন্ট ওয়ান্ট টু বি রিচ। এইভাবে করে যদি অল থাকে, এভরিওয়ান থাকে, তোমরা একইভাবে করবে। এখন যদি এটা মনে করো এটা যদি পাস্ট থাকতো, এভরিবডি ওয়ান্টেড টু বি রিচ, তাহলে আমরা হু ঠিকই রাখতাম, এখানে ডিডেন্ট ব্যবহার করতাম, আবার ওয়ান্ট দিয়ে টু বি রিচ লিখতাম, ঠিক আছে। এরপরে রুল নাম্বার 4-এ চলে আসো। nobody trust a liar, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু বলা হচ্ছে নোবডি থাকলে এর পরিবর্তে হু বসাতে, হু বসায় বাকি যা থাকবে তাই লিখে দিব। যা আছে। এছাড়া আমরা এটা আরেকটা পদ্ধতিতে করতে পারি, যেরকম এটাতে বলছিলাম অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্স, অর্থাৎ টেন্স অনুযায়ী যদি এটাকে ধরি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, এর জন্য আমরা ডাজ ব্যবহার করতে পারি। যেহেতু নোট আছে, নোটটা তুলে দিব, নো বডিটা তখন কি হবে, এনিবডি হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, ডাজ এনিবডি ট্রাস্ট এ লায়ার, অর্থাৎ এইভাবে আমরা করতে পারি। তবে এই নিয়মটা সহজ, নো বডি, নান, নো ওয়ান এগুলো থাকলে ডাইরেক্ট এর পরিবর্তে শুধু সেগুলো তুলে দিয়ে হু বসাবে, বাকি যা থাকবে লিখে দিয়ে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিবে। এটা সহজ, এই তুলনায় এটা একটু অনেকের কাছে বোধগম্য হয় না, ঠিক আছে। তো তোমরা এগুলো দেখবে, আরও কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি। হি নেভার ওয়েন্ট দেয়ার। দেখো তো, লক্ষ্য করো তো এটা কার সাথে মিলে, হ্যাঁ এটা অবশ্যই এর সাথে মিল খাচ্ছে, রুল নাম্বার 2 এর সাথে। এটা রুল নাম্বার 2 এর সাথে মিল খাচ্ছে, কারণ এখানে অক্সিলারি ভার্ব নাই। তাহলে তোমাকে বুঝতে হবে ওয়েন্টটা কি, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম থাকলে তুমি কি করবা, তখন তুমি ব্যবহার করবা ডিডেন্ট। কিন্তু এখানে নেভার আছে, নেভারের মধ্যে অলরেডি নট দেওয়া আছে, অর্থাৎ নেভারকে যদি আমরা ভেঙে দেই তাহলে আমরা পাবো নট প্লাস এভার। এরকম কিছু শব্দ আছে, নাথিং, এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে আমরা নট প্লাস এনিথিং পাবো। যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, তাহলে স্যার এটা যেহেতু আপনি পাস্টে দেখছেন অক্সিলারি ভার্ববিহীন একটা সেন্টেন্স এবং এটা পাস্টে আছে, তাহলে এখানে তো আমার ডিডেন্ট বসানোর কথা। কিন্তু যেহেতু এই বাক্যের মধ্যে নেভার আছে, এখানে এটা নেগেটিভ আছে অলরেডি, তাহলে নোট ব্যবহার করা যাবে না। যদি নোট ব্যবহার করি তাহলে অর্থের বিকৃতি হবে, এটাকে ভুল ধরা হবে। সুতরাং এটাকে কারেক্ট করার জন্য কি করতে হবে, ডিড। তারপরে
সাবজেক্ট। যেহেতু আমি নোট এখানে ছিল, নোটটাকে বাদ দিব, তাহলে নোট যদি নেভার থেকে বাদ দিয়ে দেই তাহলে বাদ দিলে কি থাকে? এভার। তাহলে কি হচ্ছে? ডিড হি এভার। ডিড বসার পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, যেটা এর আগেও ইন্ডিকেট করা হয়েছিল। সুতরাং ডিড হি এভার গো দেয়ার, এভাবে করে করতে পারি। আবার নাথিংয়ের মধ্যে যদি আমরা এভাবে লিখি, আই হ্যাভ নাথিং, আই হ্যাভ নাথিং টু ইট, আমার খাবার কিচ্ছু নেই, তাহলে আমরা কি করতে পারি? সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্বটাকে সামনে আনলাম, অর্থাৎ আমরা এই নিয়মে চলে যাব, সাহায্যকারী ভার্বটা সামনে আনবো, এর সাথে নোট দেওয়ার কথা, নাথিংয়ের মধ্যে অলরেডি নোট আছে, সুতরাং নোট দিব না। তাহলে হ্যাভ আই, নাথিংটা কি হয়ে যাবে? নোটটা উঠে যাওয়ার পরে হয়ে যাবে এনিথিং। তাহলে কি হচ্ছে? হ্যাভ আই এনিথিং টু ইট, আমার কি কিছু খাবার আছে? একইভাবে আরেকটা উদাহরণ দেখো, দিয়েছে আই হ্যাভ নো ফ্রেন্ড, আমার কোনো বন্ধু নেই। এখানেও আমরা অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, হ্যাভ দেওয়া আছে, এটাকে কি করব? আমরা সামনে আনবো। যেহেতু বাক্যের মধ্যে অলরেডি আগের থেকে নো দেওয়া আছে, সুতরাং আমরা এখানে নোট ব্যবহার করতে পারবো না। এই নোটটা চেঞ্জ হয়ে কি হবে? হ্যাঁ, গুড, এনি হয়ে যাবে। তাহলে আই হ্যাভ নো ফ্রেন্ড, তাহলে লিখবো হ্যাভ আই এনি ফ্রেন্ড। এই চারটা রুল যদি মনে রাখো, চারটা রুলসের সাহায্যে তোমরা যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে পারবে। অর্থাৎ তোমরা লক্ষ্য করবে, বাক্যের মধ্যে যদি এখানে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে তাহলে সেখানে নোট ব্যবহার করবে, যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে নোটটা ব্যবহার করা যাবে না। একইভাবে অক্সিলারি ভার্ববিহীন যেটা, সেখানেও একইভাবে কাজ করবে। যদি নোট যদি না থাকে নোট দিবে, আর যদি মনে করো নোট থাকে, যেমন এখানে আমরা দেখলাম নেভার বা নাথিং বা নো এর মধ্যে নোট অলরেডি আছে, সুতরাং আমরা যেটা অক্সিলারি ভার্ব ছিল সেটা অক্সিলারি ভার্বের সাহায্যে করেছি, যেটাতে অক্সিলারি ভার্ব ছিল না সেখানে ডু ড্যাশ ডিড দিয়ে করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্র্যাকটিস করবে, বাসায় যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা দক্ষতা অর্জন করতে পারবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া, এই কারণে আমরা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করি এবং বাংলাতেই ক্লাস নেওয়ার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছো। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। উইশ ইউ গুড লাক।